সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি আলমগীর কবির মোহাম্মদপুর সরকারি কলেজের পক্ষ থেকে রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আজকে আমরা দেখাবো পরিবেশ রসায়ন, দ্বিতীয় পত্রের অধ্যায় পরিবেশ রসায়ন। তার যে অংশটুকু আমার পড়ানোর কথা, সেই অংশ থেকে আজকে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তোমরা একটু প্রশ্নগুলো উঠায় নিবা, 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্ন। এই প্রশ্ন আজকে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে শেষ করার। এর ধারাবাহিকতায় আমরা পরের ক্লাসগুলি নিব। আমি যে অংশটুকু পড়াবো এর মধ্যে আণবিক সংঘর্ষ, সংঘর্ষ ব্যাস, মুক্ত পথ, গড় মুক্ত পথ, গড় গতিবেগ, বর্গমূল গড় বর্গবেগ, সম্ভাব্যতম বেগ বলতে কী বোঝায়। আর দ্বিতীয় প্রশ্ন, গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে প্রতিপাদন করো বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাসের গতিশক্তি, অ্যাভোগাড্রো সূত্র এবং আরএমএস বেগ। তোমরা একটু উঠায় নাও। আণবিক সংঘর্ষ, সংঘর্ষ ব্যাস, মুক্ত পথ। আমরা একটু সংজ্ঞা উদাহরণগুলো একটু বুঝাবো। এই অধ্যায়ের যে বিষয়গুলো তোমাদের নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলো দুইটা লেখায় দিলাম। আজকে আমরা এই দুটা বিষয়ের উপরে বোঝানোর চেষ্টা করব, যতটুকু আমরা শেষ করতে পারি। না হলে পরের ক্লাস আবার আমরা এরপরের থেকে শুরু করব। প্রথমে হলো গ্যাসের গতিতত্ত্ব। একটু লক্ষ্য করো সবাই, এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা কম, থিওরিটিক্যাল বেশি। তোমরা একটু যদি বোঝার চেষ্টা করো, সাথে সাথে বইও বাসায় পড়বা। গ্যাসের গতিতত্ত্ব কি, এর স্বীকার্য। গ্যাসের যে সাধারণ ভৌত ধর্ম যেগুলো আছে, এই ভৌত ধর্ম নিয়ে বিভিন্ন বিজ্ঞানী তাদের মতামত ব্যক্ত করছে। এর মধ্যে যেই মতামতগুলো গ্রহণযোগ্য হয়েছে, এগুলো নিয়ে গ্যাসের গতিতত্ত্ব সাজানো হয়। এর মধ্যে কোনো কোনো বই দেখবা 7টা বা 8টা স্বীকার্য আছে। স্বীকার্য মানে সূত্র না, গ্রহণযোগ্য যেগুলো আছে, তাদের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো গ্রহণযোগ্য, বিভিন্ন বিজ্ঞানীর মতামত নিয়ে এই গতিতত্ত্বের স্বীকার্য দেওয়া হয়েছে। এর মধ্যে 7টা বা 8টা স্বীকার্য আছে। তোমরা এগুলো বই থেকে পড়বা। আমি ওই অংশে যাব না। আমি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের যে অংশটুকু আছে তারপরের থেকে পড়াবো। তার আগে কিছু সংজ্ঞাগুলো একটু দেখে নিবা। যেমন প্রথমে আণবিক সংঘর্ষ। আণবিক সংঘর্ষ এটা অবশ্য তোমাদের অনেকেরই অনেক বইয়ের মধ্যে পাবা না, আবার অনেক বইয়ের মধ্যে থাকবে। তোমরা যদি একটু লিখে নিতে চাও, লিখে নিতে পারো। আমরা একটা চিত্র দেখাই। চিত্রটা শুধু আঁকো, চিত্রটা দিয়ে বুঝতে পারলে তুমি উদাহরণটা লিখতে পারবা, জ্ঞানমূলক প্রশ্নটা লিখতে পারবা। এই চিত্রটার মধ্যে লক্ষ্য করে একটু সবাই, একটা পাত্রের মধ্যে যদি আমরা গ্যাস নিই, গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, গ্যাসগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী? গ্যাসগুলো সংঘর্ষ করে, গ্যাস অণুগুলো স্থিতিস্থাপক, এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে যখন দুইটা গ্যাস অণু নিজেদের কাছাকাছি আসে, যখন দুইটা গ্যাস অণু সংঘর্ষ করার জন্য কাছাকাছি আসে, তখন এমন না যে দুইটা গ্যাস অণু, এখানে একটু লক্ষ্য করো, দুইটা গ্যাস অণু একেবারে এইভাবে মিলে যাবে না, মিলবে না। দুইটা গ্যাস অণু সংঘর্ষ করার সময় সংঘর্ষকালীন একটা সর্বনিম্ন দূরত্বে এসে, দেখো আমার হাত দুইটা দেখো, সর্বনিম্ন দূরত্বে এসে যখন সর্বনিম্ন দূরত্ব আসে, তখন তাদের মধ্যে বিকর্ষণ বল প্রবল হয়ে ওঠে। এই বিকর্ষণ বলের কারণে এরা পিছনে ফিরে যায়। এই যে সংঘর্ষকালীন দুইটা গ্যাস অণু সর্বনিম্ন দূরত্বে এসে বিকর্ষণ বলের কারণে পিছনে ফিরে যাওয়াকে বলা হয় আণবিক সংঘর্ষ। যেমন এই দুইটা গ্যাস অণু এই সর্বনিম্ন এত দূরত্বে এসে আবার পিছনে ফিরে যায়। তার মানে আমরা জানবো যে গ্যাস অণুগুলো একটার গায়ে আর একটা লেগে থাকে না। দুইটা গ্যাস অণু সংঘর্ষকালীন সময়ে সর্বনিম্ন দূরত্ব যখন আসে, তখন তাদের মধ্যে আবার বিকর্ষণ বল প্রবল হয়ে ওঠে, তখন তারা আবার পিছনে ফিরে যায়। একে আণবিক সংঘর্ষ বলে। তাহলে আমরা বলতে পারি আণবিক সংঘর্ষ কি? সংঘর্ষকালীন দুটি গ্যাস অণু সর্বনিম্ন দূরত্ব এসে
একটু লিখে নিতে পারো। সংঘর্ষকালীন দুটি গ্যাস অণু সর্বনিম্ন দূরত্বে এসে বিকর্ষণ বলের কারণে পিছনে ফিরে যাওয়াকে আণবিক সংঘর্ষ বলে। লক্ষ্য করবা সবাই। তাহলে গ্যাসের বৈশিষ্ট্য কি, এরা সংঘর্ষ করে। এখন সংঘর্ষটা কিভাবে করে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, যখন কাছাকাছি আসবে সর্বনিম্ন দূরত্বে আসলে বিকর্ষণ বলের কারণে পিছনে ফিরে যায়, কি বলা হয়, আণবিক সংঘর্ষ। আশা করি সবাই বুঝতে পারছো আণবিক সংঘর্ষ কি। এরপরে লেখো সংঘর্ষ বেশ। সংজ্ঞাটা একটু লেখো। সংঘর্ষ বেশ কি? সংঘর্ষ বেশ। এবার আমরা যদি চিত্রটা আঁকি, আণবিক সংঘর্ষকালীন, খেয়াল করো, এই যে আণবিক সংঘর্ষকালীন এতটুকু দূরত্বে আসলে পিছনে এবার ফিরে যায়। আণবিক সংঘর্ষকালীন দুটি গ্যাস অণুর কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংঘর্ষ বেশ বলে। এবার লক্ষ্য করো সংঘর্ষ বেশ কি। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দেখবে সংঘর্ষ বেশ কি। আণবিক সংঘর্ষকালীন, যখনই বলছি আণবিক সংঘর্ষকালীন, তার মানে দুইটা গ্যাস অণু সর্বনিম্ন দূরত্বে আসবে। যখন বিকর্ষণ বল হবে তখন পিছনে ফিরে যাবে, সর্বনিম্ন দূরত্বে আসবে, তারপরে বিকর্ষণ বল। আমরা ধরে নেই আণবিক সংঘর্ষকালীন দুইটা গ্যাস অণু সর্বনিম্ন এই দূরত্বে আসছে। তখন সর্বনিম্ন দূরত্বে আসলে দুটি গ্যাস অণুর কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংঘর্ষ বেশ বলে। আণবিক সংঘর্ষকালীন দুটি গ্যাস অণুর কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সংঘর্ষ বেশ বলে। সংঘর্ষ ব্যাসকে আবার সিগমা দ্বারা প্রকাশ করা হয়, লিখে রাখতে পারো, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সংঘর্ষ ব্যাস, তাহলে এই এতটুকু হলো সংঘর্ষ ব্যাস। আমরা দুইটা গ্যাস অণুর মধ্যবর্তী দূরত্ব হলো সিগমা, এটা হলো সংঘর্ষ ব্যাস, এতটুকু হলো সংঘর্ষ ব্যাস। তাহলে আমরা আণবিক সংঘর্ষ ব্যাস কি। এবার একটু লেখো মুক্ত পথ। সংজ্ঞাটা একটু লেখো। মুক্ত পথ কি। পরপর দুটি সংঘর্ষকালীন একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক পথ অতিক্রম করে, একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক পথ অতিক্রম করে
পরপর দুটি সংঘর্ষকালীন একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক পথ অতিক্রম করে ওই দূরত্বকে গ্যাস অণুর মুক্ত পথ বলে। গ্যাস অণুর মুক্ত পথ বলে। সংজ্ঞাটা উঠায় নাও। পরপর দুটি সংঘর্ষকালীন একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে। আমি চিত্রটা আঁকি। একটা গ্যাস অণু, দুটি সংঘর্ষকালীন গ্যাস অণু যতটা দূরত্ব অতিক্রম করে সংঘর্ষকালীন, দেখো পরপর দুটি সংঘর্ষকালীন একটি গ্যাস অণু যতটা সরলরৈখিক পথ অতিক্রম করে, তাহলে এটা হলো মুক্ত পথ এ, এটাকে ধরি বি, এটা সি, এটা ডি আমরা ধরলাম। তাহলে এখানে মুক্ত পথ হলো এ বি সি ডি, সরলরৈখিক পথ অতিক্রম করে ওই দূরত্বকে গ্যাস অণুর মুক্ত পথ বলা হয়। তাহলে এখানে এই দুইটা গ্যাস অণুর মুক্ত পথ, এটা এখানে মুক্ত পথ বি, এখানে সি, এখানে ডি, আরও মুক্ত পথ আমরা দেখাইতে পারি। তাহলে এটা হলো মুক্ত পথ। এবার লক্ষ্য করো, যদি পরীক্ষা আসে গড় মুক্ত পথ কি? গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ একটু লিখে নাও নিচে, গড় মুক্ত পথ। তাহলে আমরা সহজেই বলতে পারি মুক্ত পথসমূহের গড় মান কি? মুক্ত পথসমূহের গড় মানকে গড় মুক্ত পথ বলে। তাহলে আমরা যদি বলি গড় মুক্ত পথ এখানে কত হবে? তাহলে মুক্ত পথ কি কি ছিল? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই কয়টা সংখ্যা? সংঘর্ষ 4টা। তাহলে গড় মুক্ত পথ সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4। মুক্ত পথসমূহের গড় মানকে গড় মুক্ত পথ বলে। তাহলে আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো মুক্ত পথ কি, গড় মুক্ত পথ কি, সংঘর্ষ বেশ কি, আণবিক সংঘর্ষ কি। এবার পরেরটা লেখো, সাধারণ গড় বেগ। সাধারণ গড় গতিবেগ, গড় গতিবেগ এই সংজ্ঞাটা একটু লেখো। সাধারণ গড় গতিবেগ সংজ্ঞাটা লেখো। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের গড় মান কি? গড় গতিবেগ বলে। গড় গতিবেগ বলে। এবার আমরা একটা উদাহরণ দিই। উদাহরণটা ধরি, একটি গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগ যথাক্রমে 4, 5, 6, 7 সেন্টিমিটার পার সেকেন্ড হলে এর গড় গতিবেগ সমান। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের গড় মানকে গড় গতিবেগ বলা হয়। তাহলে আমরা যদি এর গড় গতিবেগ বের করি, 4 + 5 + 6 + 7 ডিভাইডেড বাই 4। অণুসমূহের বিভিন্ন গতিবেগ, একটা অণুর গ্যাসের অণু অসংখ্য অণু থাকে, একটা অণুর গতিবেগ 4, একটা 5, একটা 6, একটা 7 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এর গড় গতিবেগ এত সেন্টিমিটার পার সেকেন্ড। 4 আর 5 9, 9 আর 5
9 আর 6 15 আর 7 22 22/4 সমান 4 5 20 4 5 20 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা গড় গতিবেগ বের করে ফেললাম, এই চারটা গতিবেগের গড় মান নিলাম। আশা করি সবাই বুঝতে পারছো গড় গতিবেগ। এবার আমরা সম্ভাব্যতম বেগ লেখো, সম্ভাব্যতম বেগ। সম্ভাব্যতম 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 বেগ। লেখো কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে, কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে, বিভিন্ন গতিবেগের মধ্যে, বিভিন্ন গতিবেগের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান থাকে, তাকে সম্ভাব্যতম বেগ বলে। সম্ভাব্যতম বেগ বলে। একটু উঠায় নাও। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে। এগুলা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। যেমন গ্যাসের বিভিন্ন অণুসমূহের বিভিন্ন গতিবেগ, যেমন 2 3 4 5 4 5 6 7 5 সেন্টিমিটার পার সেকেন্ড। একটু লক্ষ্য করো সবাই, এখানে আমরা সম্ভাব্যতম বেগ কোনটা? বিভিন্ন গতিবেগের মধ্যে গ্যাসের অসংখ্য অণুগুলা থাকে, একটা অণুর বেগ 2 সেন্টিমিটার পার সেকেন্ড, আরেকটা 3, একটা 4, আরেকটা আছে 5, আরেকটা 4, আরেকটা 5, আরেকটা 6, আরেকটা 7, আরেকটা 5। যে ব্যক্তি সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান আছে, তাহলে এখানে কোন ব্যাগটা বেশি অণুর মধ্যে বিদ্যমান আছে? 5 সেন্টিমিটার পার সেকেন্ড 3 বার আছে। তাহলে এখানে সম্ভাব্যতম বেগ, এখানে সম্ভাব্যতম বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড। গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে ব্যক্তি সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে। আশা করি এটাও সবাই বুঝতে পারছো, সম্ভাব্যতম বেগ। এবার লেখো বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ ইংলিশে বলা হয় রুট মিন স্কয়ার ভেলোসিটি। রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গবেগ। এটার সংজ্ঞা একটু লেখা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বর্গমূল গড় বর্গবেগ লেখো কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। একটু লিখে নাও। কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের
বর্গের গড় মানের বর্গমূল কি? বর্গমূল গড় বর্গ বেগ বলে বা আরএমএস বেগ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়। অনুসময়ের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। ধরি গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগ যথাক্রমে C1 C2 দিয়া C3 Cn হয়, তবে বিভিন্ন গতিবেগ যদি C1 C2 C3 Cn হয়, C4 অসংখ্য হয়, তবে আরএমএস বেগ সি সমান কি লেখা যায় সংজ্ঞা অনুসারে? গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগ C1 C2 এদের বর্গের Cn এদের বর্গের গড় মান, যদি গড় মানকে আমরা n সংখ্যক অণুর ভাগ করবো n দ্বারা, এর বর্গমূল গড় বর্গবেগ বলে। একটু লক্ষ্য করো সবাই। গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগ C1 C2 C3 অসংখ্য Cn হয়, তাহলে এদের আমরা বলছি, সংখ্যাটা বলছি, গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের বর্গ স্কয়ার নিলাম, গড় মান n দ্বারা ভাগ করলাম n সংখ্যক অণু, এর বর্গমূল নিলাম, এই যে বর্গমূল কে গড় বর্গবেগ বলে, বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে। এবার আমরা সাধারণ গড়বেগ আর বর্গমূল গড় বর্গবেগ একটু বুঝবো। আমরা সাধারণ গড়বেগ আমরা বের করছিলাম। একটা উদাহরণ একটু দেখো। আমরা একটা উদাহরণ দিছিলাম যে একটা গ্যাসের অণুসমূহের 4 5 6 7 বিভিন্ন গতিবেগ যদি এত সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে এর গড়বেগ ভি আমরা যদি ধরি, গড়বেগ ভি সমান পাইছিলাম আমরা 4 + 5 + 6 + 7 / 4 সমান এখানে 5.5 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা সাধারণ গড়বেগ আমরা পাইছি এত সেন্টিমিটার পার সেকেন্ড। এখন যদি আমরা বলি যে এই বেগগুলার 4 5 6 7 সেন্টিমিটার পার সেকেন্ড এর এই ব্যাগগুলির আরএমএস বেগ কত, তাহলে আমরা এই সূত্রটা যদি বসাই, এই ব্যাগগুলির আরএমএস বেগ কত হবে একটু লক্ষ্য করো সবাই। তাহলে আমরা এটা সাধারণ গড়বেগ পাইছি 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড। 4 এর 5 9 এর 5 15 এর 7 22 22 4 দ্বারা ভাগ করলে 5.5। এবার তোমরা একটু আরএমএস বেগটা কত হবে একটু দেখো। তাহলে আমরা যদি বলি সি সমান আরএমএস বেগ সি সমান 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার / 4। এবার একটু ক্যালকুলেশন করো। আর এর বর্গমূল করব আমরা। এই দেখো, আমরা সাধারণ গড়বেগ নিলাম আর আরএমএস বেগ নিলাম। আমরা একটু দেখব যে এখানে কত হয়। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49 / 4।
দেখো একটু ক্যালকুলেশন করে। তাহলে কত হয় তোমার? 9 যোগ 6 16 যোগ 25 যোগ 36 যোগ 49 সমান এত ডিভাইডেড বাই 4 সমান তোমার 31.5। এই রুট করবো আমরা, রুট। এই বর্গমূল করলাম, রুট 31.5 সমান 5.61। তাহলে এখানে 31 পয়েন্ট, আচ্ছা একবারে কত কত আসছে? 5.61 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো আরএমএস বেগ। তাহলে আমরা একটু লক্ষ্য করো সবাই, এখানে যে 4টা ব্যাগ নিলাম, গ্যাসের সময় যে 4টা ব্যাগ নিছি, সেই 4টা ব্যাগের সাধারণ গড় ব্যাগ আসছে 5.5 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ওই 4টা ব্যাগেরই আমরা যদি আরএমএস ব্যাগ বের করি তাহলে আসছে 5.61। তাহলে দুইটা ব্যাগের মধ্যে পার্থক্য আছে, একটা সাধারণ ব্যাগ আর বর্গমূল গড় বর্গ ব্যাগ। যেমন একটি অণুর গতিশক্তি আমরা জানি, একটি অণুর গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, একটি অণুর গতিশক্তি। আর এখানে যদি আমরা সাধারণ বেগ নিয়ে অণুর গতিশক্তি নির্ণয় করি, সাধারণ বেগ যেটা পাই 5.5 পেলাম, আর এর পরিবর্তে আমরা হাফ এম সি স্কোয়ার ব্যবহার করি, আরএমএস বেগ ব্যবহার করি। তাহলে কেমিস্ট্রিতে দেখবা যে আরএমএস বেগ ব্যবহার করা হয়, কারণ এখানে সাধারণ বেগ বি এর পরিবর্তে আরএমএস বেগ ব্যবহার করলে অণুর গতিশক্তির সঠিক মান নির্ণয় করা যায়। তাহলে আমরা সাধারণ বেগের পরিবর্তে আরএমএস বেগ কেন ব্যবহার করি? অণুর গতিশক্তির সঠিক মান নির্ণয়ের জন্য সাধারণ বেগের পরিবর্তে আমরা আরএমএস বেগ ব্যবহার করি। যেমন সাধারণ বেগে দেখলাম 5.5 আর আরএমএস বেগে 5.61 ডিফারেন্স থাকে। তাহলে আমরা সাধারণ বেগ না নিয়ে আমরা কি ব্যবহার করব? আরএমএস বেগ। তাহলে আমরা কেমিস্ট্রিতে ব্যবহার করব হাফ এম সি স্কোয়ার। সিটা কি? বর্গমূল গড় বর্গ বেগ। তাহলে আমরা মোটামুটি প্রথম প্রশ্নটা শেষ করলাম। দ্বিতীয় প্রশ্ন হলো গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বিভিন্ন সূত্র প্রতিপাদন। গতিতত্ত্বের শিকার্য তোমরা সবাই বাসায় পড়ে ফেলবা। এর মধ্যে গতিতত্ত্বের সমীকরণ আমরা সবাই জানি, তোমাদের ফিজিক্স এটা প্রতিবেদন আসে, আমরা জানি পিভি সমান 1/3 এম এন সি স্কোয়ার। এটা হলো গতিতত্ত্বের সমীকরণ। এটার কেমিস্ট্রিতে প্রতিপাদন নাই, কিন্তু সরাসরি আমরা জানি যে এখানে পিটা হলো গ্যাসের চাপ, ডান পাশে লিখে দিতে হবে। যে কোনো সমীকরণ যদি আমরা সরাসরি লিখি, এই প্রতীক দ্বারা কি বোঝায় এটা লিখে দিতে হবে। পি হলো গ্যাসের চাপ, বিটা হলো গ্যাসের আয়তন। পি গ্যাসের চাপ, বিটাটা কি? গ্যাসের আয়তন। এমটা অণুর ভর, এমটা হলো অণুর সংখ্যা, আর সিটা হলো আরএমএস বেগ। সেটা হলো আরএমএস বেগ। তাহলে আমরা গতিতত্ত্বের যে সমীকরণ, এই সমীকরণ ব্যবহার করে আমরা 5টা প্রশ্ন দিছি, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাসের গতিশক্তি এবং আরএমএস বেগ প্রতিপাদন করব। আজকে আমরা একটা সূত্র প্রতিপাদন করব, তারপরে ক্লাসে আমরা বাকিটা শেষ করব। তাহলে প্রথমেই লেখো গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন। সমীকরণ থেকে বয়েলের সূত্র প্রতিপাদন। গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে আমরা বয়েলের সূত্র প্রতিপাদন করব। তোমরা নিশ্চয়ই পড়ছো বয়েলের সূত্র কি? বিজ্ঞানী রবার্ট বয়েল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ভি প্রপোর্শনাল 1/p। আমরা এই সূত্রটা প্রতিপাদন করব গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে।
এখন আমরা একটু লক্ষ্য করি যে পিবি সমান 1/3 mnc স্কোয়ার। এখান থেকে আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি পিবি সমান 2/3 ইন্টু হাফ mnc স্কোয়ার লেখা যায় কিনা একটু লক্ষ্য করো সবাই। হাফ mnc স্কোয়ার সমানটা কি 2/3 ইন্টু হাফ mc স্কোয়ার। একটু আগে বলছিলাম হাফ mc স্কোয়ার একটা অণুর গতিশক্তি, আর যদি n সংখ্যক অণুর গতিশক্তি বলি তাহলে হাফ mnc স্কোয়ার হলো মোট গতিশক্তি। মোট গতিশক্তি তাহলে আমরা পিবি সমান পাইলাম 3/2 ইন্টু মোট গতিশক্তি। মোট গতিশক্তি। আচ্ছা, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে। আমরা জানি, নিচে লেখো, আমরা জানি মোট গতিশক্তি। মোট গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক। পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ মোট গতিশক্তি প্রপোর্শনাল টু পরম তাপমাত্রা বড় হাতের টি। দেখো মোট গতিশক্তি টি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিই। 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা দিই 3 নম্বর সমীকরণ। তাহলে তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে। তাহলে এবার দেখো তো 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়? 2 নং 3 নং থেকে লেখা যায় পিবি। লেখো 2 নং 3 নং থেকে লেখা যায় পিবি সমান 2/3। আচ্ছা, মোট গতিশক্তি সমান কেটি, এটাকে 3 নাম্বার দাও। মোট গতিশক্তি সমান কেটি, 3 নাম্বার সমীকরণ। তাহলে 2 নং 3 নং থেকে লেখা যায় 3/2 কেটি। বা বি সমান, যেহেতু বয়লের সূত্র প্রতিপাদন করব, বিটা বাম পাশে রাখবো, 2kT/3p। দেখো লেখা যায় কিনা। এবার আমরা জানি বয়লের সূত্র তাপমাত্রা স্থির, তাহলে টি স্থির, 2/3 ধ্রুবক, কে ধ্রুবক, তাহলে এই অংশটুকু কি ধ্রুবক, বা বি সমান ধ্রুবক ইন্টু 1/p। অতএব বি সমানুপাতিক 1/p। তাহলে এখানে ডান পাশে লিখে দাও 2kT/3 সমান ধ্রুবক, অর্থাৎ বয়লের সূত্র প্রতিপাদন। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা আগামী ক্লাসে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গ্যাসের আরএমএস বেগ প্রতিপাদন, এগুলো আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করব। আজকে আমরা প্রথম থেকে যে প্রশ্নগুলো পড়ালাম এই পর্যন্ত তোমরা বাসায় একটু দেখবা, বই পড়বা, যে সমস্যাগুলো থাকে নেক্সট ক্লাসে সেগুলো আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এই পর্যন্ত আজকে থাকবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।